হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইজ ইজি। আজকের এই ভিডিওটিতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর একটি সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে নিয়ে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, উইলিয়াম শেক্সপিয়ারের এই সনেটটি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সনেট। তার কারণ হলো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয়, বিভিন্ন বোর্ড, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে এমনকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ইংলিশ লিটারেচার পার্টে এই সনেটটি ইনক্লুডেড রয়েছে। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই সনেটটি পড়ব, এর ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং অ্যান্ড লাইন বাই লাইন এক্সপ্লেনেশন অ্যান্ড অ্যানালিসিস করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের এক্সামে ভীষণই হেল্পফুল হতে চলেছে। সো লেটস গেট স্টার্টেড। চলো ফ্রেন্ডস, কবিতাটি পড়ার আগে প্রথমে খুব সংক্ষেপে উইলিয়াম শেক্সপিয়ারের সম্পর্কে জেনে নিই। উইলিয়াম শেক্সপিয়ার 1564-এ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। উইলিয়াম শেক্সপিয়ারকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার বলে মনে করা হয়। তার সম্পর্কে জানার জন্য কোনো প্রামাণ্য বা তথ্য নির্ভর দস্তাবেজ পাওয়া যায়নি। তাও গবেষকদের দেওয়া বিভিন্ন তথ্য থেকে জানা যায় তার জন্ম ও বেড়ে ওঠা স্ট্যাটফোর্ড অন অ্যাভনে। মাত্র 18 বছর বয়সে তিনি অ্যান হ্যাথাওয়েকে বিবাহ করেন। তিনি অভিনেতা ও নাট্যকার হিসেবে লন্ডনে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। তার যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে 38টি নাটক, 154টি সনেট, 2টি দীর্ঘ আখ্যান কবিতা এবং আরও কয়েকটি কবিতা। তার নাটক পৃথিবীর প্রায় প্রতিটি ভাষায় অনূদিত হয়েছে এবং অন্যান্য নাটকের থেকে তার রচিত নাটক সবচেয়ে বেশিবার মঞ্চস্থ হয়েছে। 1616-তে ইংল্যান্ডের স্ট্যাটফোর্ড অন অ্যাভনেতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফ্রেন্ডস, উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই সনেটটি সনেট 18 নামেও পরিচিত। বন্ধুরা, শেক্সপিয়ার 154টি সনেট রচনা করে গেছেন, যার কোনোটিরও কোনো নির্দিষ্ট টাইটেল নেই। এই সনেটটি 18 নম্বর সনেট, তাই একে সনেট 18ও বলা হয়। উইলিয়াম শেক্সপিয়ারের 1 থেকে 126 নাম্বার পর্যন্ত সনেটগুলি তার এক বিশেষ ঘনিষ্ঠ বন্ধু, আ ইয়াং নোবেল ম্যান, যিনি সম্ভবত সেই সময়কার দ্য আর্ল অফ সাউদাম্পটন, মিস্টার WH, যার সৌন্দর্যে শেক্সপিয়ার মুগ্ধ ছিলেন, তাকে অ্যাড্রেস করে লেখা। এই বিষয়টা তোমাদের কাছে একটু অড মনে হতে পারে যে শেক্সপিয়ার নিজে একজন পুরুষ হয়ে কিভাবে আরেকজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে এতগুলো কবিতা লিখতে পারেন। এই নিয়ে গবেষকদের মধ্যেও বিভিন্ন মত প্রচলিত আছে। সম্ভবত তিনি হোমোসেক্সুয়াল নেচারের ছিলেন, বা সেই সময়কার উচ্চপদস্থ পদাধিকারী বা সমাজের উচ্চস্তরের মানুষদেরকে নিয়ে নারী পুরুষ নির্বিশেষে এইরকমভাবে লেখার প্রচলন ছিল, বা শেক্সপিয়ার নিজেকে মিস্টার WH এর বিলাবেড হিসাবে উপস্থাপিত করে এই সনেটগুলি লিখেছিলেন। এরকম প্রচুর কন্ট্রোভার্সি আছে। তবুও একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি, বিশেষ করে এই সনেটটি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল পোয়েমস অফ ইংলিশ লিটারেচার। যাই হোক, এরপর
127 থেকে 152 নম্বর পর্যন্ত যে সনেট, এগুলি আবার এক আননোন মিস্ট্রিয়াস উম্যানকে অ্যাড্রেস করে লেখা, যাকে ডার্ক লেডি হিসেবে অভিহিত করা হয়। এবং লাস্ট যে দুটো সনেট তিনি লিখে গেছেন 152 এবং 154, এই দুটো সনেট রোমান গড অফ লাভ কিউপিড তাকে অ্যাড্রেস করে লেখা। যাই হোক, আজকের আমাদের আলোচ্য সনেট 18 বা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই সনেটটির আমরা ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং জানব এবং লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং অ্যানালিসিস করব। তবে তার আগে চলো সনেটটি একবার পুরো পড়া যাক। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lead hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often in his gold complexion deemed, and every fair from fair sometime declines by chance or nature's changing course untrimmed. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou owest, nor shall death break thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. So long as men can breathe or eyes can see, so long lives these, and these gives life to thee. তাহলে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর একটা সনেট। সনেট সম্পর্কে এর আগের ভিডিওগুলিতে তোমাদের ধারণা দিয়েছি। তোমাদের সিলেবাসের 4টি কবিতার মধ্যে 3টি হলো সনেট। তোমরা জানো সনেটের উৎপত্তি ইটালিতে। মূল ইটালিয়ান সনেট বলতে আমরা যা বুঝি, অর্থাৎ পেট্রার্কান সনেট, সেগুলি 14 লাইনের 2টো স্ট্যাঞ্জা বিশিষ্ট কবিতা, যার প্রথম 8 লাইনকে অক্টেভ আর শেষ 6 লাইনকে সেস্টেট বলে। এই কবিতায় সনেটের যে প্যাটার্নটি ইউজ করা হয়েছে সেটি ইংলিশ সনেট বা এলিজাবেথান সনেট, যার 14 লাইনকে এইভাবে ভাগ করা হয়। 4টি করে লাইনের 3টি স্ট্যাঞ্জা, যাকে কোয়াট্রেন বলে, এবং শেষ 2 লাইনের একটি কাপলেট থাকে, যেটি কনক্লুডিং কাপলেট, যা কিনা পুরো কবিতার একটা কনক্লুশন ড্র করে। এই কবিতাটির রাইম স্কিমটাও পেট্রার্কান সনেটের থেকে আলাদা। এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, এইভাবে ইংলিশ সনেটের রাইম স্কিমটা বিন্যস্ত থাকে। এই কবিতাটিতেও তার ব্যতিক্রম হয়নি। কিভাবে রাইম স্কিম আইডেন্টিফাই করতে হয় তা আগের ভিডিওটিতে দ্য পোয়েট্রি অফ আর্থ নিয়ে যখন আলোচনা করেছিলাম খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা ওই ভিডিওটা একবার অবশ্যই দেখে নিতে পারো, নিচে তার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই কবিতায় যেটা আমাদের বুঝতে হবে সেটি হলো মিটারের ব্যবহার। এই কবিতায় কবি আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করেছেন। এই মিটার জিনিসটা কি? মিটার হলো একটা রিদম প্যাটার্ন, যেটা কবিরা কবিতায় ব্যবহার করেন কবিতাটিকে ঠিকভাবে রিসাইট করার বা একটা সং লাইক ইফেক্ট দেওয়ার জন্য। একটা নির্দিষ্ট তাল বা রিদম দিয়ে দেওয়া হয়। আমি বলেছি এই কবিতাটি আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। আয়াম্বিক অ্যান্ড পেন্টামিটার এই দুটো কিন্তু আলাদা বিষয়। যেমন ধরো, আমরা সিলেবল বলতে কি বুঝি? আ পার্ট অফ ওয়ার্ড উইথ এ সিঙ্গল সাউন্ড, রাইট? যেমন ধরো,
একটা ওয়ার্ড নিলাম ডিফাইন। এখানে দেখো দুটো সিলেবল রয়েছে, একটা ডি আর একটা ফাইন। এর মধ্যে দ্বিতীয় সিলেবলটা স্ট্রেস সিলেবল, প্রথমটা আনস্ট্রেস। আমরা এইরকম উচ্চারণ করি ডিফাইন। ফাইনে একটা স্ট্রেস পড়ছে। এইরকম দুটো সিলেবলের এক একটা জোড়া, যাদের একটা আনস্ট্রেস পরেরটা স্ট্রেস, তাদের এক একটাকে আয়াম বলে। এদের এই জোড়াকে ফুট বা ফিটও বলা হয়। এই রকম 5টা ফিট নিয়ে কবিতার লাইন তৈরি হলে তাকে আয়াম্বিক পেন্টামিটার বলা হয়। ইংলিশ লিটারেচারে এইরকম আয়াম্বিক পেন্টামিটারের মতো আরও ভাগ রয়েছে, যেমন ট্রোকেইক, অ্যানাপেস্টিক, ড্যাকটাইলিক। আবার 5টা ফিট নিয়ে যেমন পেন্টামিটার হয়, তেমনি 1টা 2টো 3টে 4টে 6টা ফিট নিয়েও লাইন হয়। তাদের মনোমিটার, ডায়ামিটার, ট্রাইমিটার, টেট্রামিটার, হেক্সামিটার এইরকম বলা হয়। যাই হোক, এখানে আমরা শুধুমাত্র আয়াম্বিক পেন্টামিটারটাই বুঝব। একটি আনস্ট্রেস ও একটি স্ট্রেস সিলেবলের জোড়া বা ফিট যদি এক একটি লাইনে 5টি করে থাকে, তবে তাকে আয়াম্বিক পেন্টামিটার বলবো। চলো, কবিতাটির প্রথম দুটো লাইন দেখলেই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। দেখো, শ্যাল আর আই দুটোই একটা করে সিলেবল, এদেরকে দুটো নিয়ে একটা জোড়া হলো। কম্পেয়ার, কম্পেয়ারের দেখো দুটো সিলেবল, তাহলে কম আর পেয়ার, এই নিয়ে একটা জোড়া হলো। দি টু, একটা করে সিলেবল দুটো শব্দে, তাহলে এদের দুজনকে নিয়ে একটা জোড়া হলো। আ সামার্স ডে, দেখো সামার্স, এই সাম আর মার দুটো ভাগে ভেঙে দেওয়া হলো দুটো সিলেবেলে, তাহলে আসাম এটা একটা ফিট, আর মার্স ডে এটা আর একটা ফিট। তাহলে এইভাবে যদি আমরা সিলেবেলে ভেঙে লাইনটাকে লিখি এবং জোড়ায় জোড়ায় দুটো করে ভেঙে দিই, দেখো টোটাল 5টা ফিট হয় এবং একটা আনস্ট্রেস এবং পরেরটা স্ট্রেস সিলেবেলে গিয়ে দাঁড়ায়। দেখো কীরকমভাবে তাহলে পড়তে হবে ব্যাপারটা। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। নেক্সট লাইনটাও একইভাবে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এইরকমভাবে রিদমের ব্যবহার পুরো কবিতাটিতেই রয়েছে। তোমরা নিজেরাই এই একই রকমভাবে করে দেখতে পারো, খুবই ইন্টারেস্টিং। আশা করি ব্যাপারটা তোমরা বুঝেছো। চলো এবার কবিতাটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন অ্যান্ড অ্যানালিসিস করি। দেখো প্রথম লাইনটা দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? দি, এই দি একটা আর্কেইক ইংলিশ ওয়ার্ড বা ওল্ড ইংলিশ ওয়ার্ড, যার অর্থ তোমাকে। এইরকম 7টা ওল্ড ইংলিশ ওয়ার্ডের প্রয়োগ এই কবিতায় আমরা দেখতে পাবো। প্রথমেই কবি একটা রিটরিক্যাল কোয়েশ্চেন করেছেন, যে কোয়েশ্চেনের উত্তর তিনি নিজেই পরের লাইনেই দিয়ে দেবেন। তোমাকে কি আমি একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? দেখো, ইংল্যান্ডে বছরের 9 মাস কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, লোকে গ্রীষ্মের আগমনের জন্য উদ্গ্রীব হয়ে থাকে। সামার্স ডে ইংল্যান্ডে খুবই মনোরম। কবি আসলে বলতে চেয়েছেন, ইজ ইট এ গুড আইডিয়া টু কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে? লক্ষ্য করো, এখানে কবি মেটাফর ইউজ করেছেন, বিটুইন আ সামার্স ডে অ্যান্ড হিজ বিলাভেড। নেক্সট লাইন দেখো, দাও আর্ট মোর লাইভলি অ্যান্ড মোর টেম্পারেট। তুমি আরো বেশি সুন্দর ও আরো বেশি মনোরম। দেখো পরের লাইনেই কবি তার কোয়েশ্চেনের উত্তরটি দিয়ে দিলেন। দাও আর্ট,
দাও হচ্ছে ইউ অ্যান্ড আর্ট হচ্ছে আর। ইউজ অফ ওল্ড ইংলিশ, অর্থাৎ ইউ আর মোর লাইভলি, তুমি আরো সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, আরো মনোরম। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস, ঝোড়ো হাওয়া, ডু শেক, আন্দোলিত করে বা কম্পিত করে, দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের কোমল ফুলের কুড়িগুলোকে। দেখো, ডার্লিং বার্ডস, এই ফ্রেজটি বিউটিকে সিম্বলাইজ করছে। কবি বলতে চাইছেন বিউটি অফ সামার ইজ নট এভার লাস্টিং, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। দেখো, লিজ কথাটা একটা বিজনেস টার্ম, কোনো কিছুর বিজনেস ইউজের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য অর্থের বিনিময়ে একটা চুক্তি, লিজ নেওয়া যাকে বলে। তোমরা এই টার্মটা শুনে থাকবে। গ্রীষ্ম যেন কবির কল্পনায় নেচারের কাছ থেকে কিছু সময় লিজ নিয়েছে। হ্যাথ অল টু শর্ট আ ডেট, হ্যাথ হচ্ছে ওল্ড ইংলিশ ফর হ্যাজ। সেই সামারের লিজটাও টু শর্ট এ ডেট, খুব অল্প সময়ের জন্য। লক্ষ্য করো, এখানে সামারকে পার্সনিফাই করা হয়েছে, সামারের ওপর ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। এবার নেক্সট লাইনটা দেখো, নেক্সট কোয়ার্ট্রেনটা দেখো। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস। আই অফ হেভেন, এখানে সানকে বোঝানো হয়েছে, খুব সুন্দর মেটাফরের ব্যবহার। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস, মাঝে মধ্যে গ্রীষ্মে সূর্য প্রচণ্ড দাবদাহের সৃষ্টি করে, খুব উজ্জ্বলভাবে কিরণ দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায়শই তার অর্থাৎ সূর্যের উজ্জ্বল আভা ডিমড হয়ে যায়, অনুজ্জ্বল হয়ে যায়। যেমন মাঝে মধ্যে মেঘ সূর্যকে ঢেকে দেয়, সেই রকম বোঝানো হয়েছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, দেখো দুটো ফেয়ার রয়েছে। প্রথম ফেয়ারটা হলো বিউটি, আর দ্বিতীয়টা হলো বিউটিফুল অবজেক্টস বা বিউটিফুল পিপল। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রতিটি সুন্দর বস্তু বা সুন্দর মানুষদের থেকে সৌন্দর্য সামটাইম ডিক্লাইন্স, মাঝে মধ্যে ক্ষয় হয়ে যায়, ফেড হয়ে যায়। বাই চান্স, দুর্ভাগ্যক্রমে, হঠাৎ, অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা পরিবর্তনশীল এই প্রকৃতির বিভিন্ন পরিস্থিতিতে। আনট্রিমড, দেখো কোনো বাগানে গাছগাছালিগুলোকে খুব সুন্দর করে ট্রিম করে কেটে ছেঁটে রাখা হয়, তাই না, যাতে দেখতে খুব সুন্দর লাগে। ট্রিম করা যদি নিয়মিত না হয় তাহলে কি হবে, সেগুলো তার সৌন্দর্য হারাবে। ঠিক সেই রকমই প্রকৃতির পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে তার সৌন্দর্যের এই পরিপাটি রূপটা ধরে রাখতে পারে না, আনট্রিমড হয়ে যায়। নেক্সট কোয়ার্ট্রেন দেখো। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার মধ্যে যে চির গ্রীষ্ম বিরাজ করছে, গ্রীষ্মের যে মনোরমতা রয়েছে, সেটা কোনোদিনও ফেড হবে না। দেখো, এই 9th লাইনেই রয়েছে একটা টার্ন, যেটা সনেটের একটা অন্যতম বৈশিষ্ট্য। এর আগে 4th লাইনে কবি সামারকে বলেছিলেন টু শর্ট, এখানে বলছেন ইটার্নাল। এখানে এটাই কন্ট্রাডিকশন। কবি হয়তো বলতে চেয়েছেন গ্রীষ্মের মেয়াদ টু শর্ট হলেও সে বারে বারে এভরি ইয়ার ফিরে আসে, তাই সে ইটার্নাল। নর লোস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, সৌন্দর্যের যে সম্পদ তোমার রয়েছে সেটা কখনোই হারিয়ে যাবে না। ওস্ট কথাটার মানে হলো বিলং টু, অধিকারে থাকা। তোমার অধিকারে যে সৌন্দর্য রয়েছে তা কখনো বিলীন হবে না। নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড,
ব্র্যাগ কথাটার মানে হলো বোস্ট, গর্ব করা, অহংকার করা। আর ওয়ান্ডারেস্ট হলো ওয়ান্ডার বা ট্রাভেল অর্থাৎ ভ্রমণ করা। কবি এখানে বলতে চেয়েছেন মৃত্যুও তার বিলাভেটকে তার অন্ধকার সাম্রাজ্যে নিয়ে যাওয়ার গর্ব বা অহংকার করতে পারবে না। দেখো কি সুন্দর ইউজ অফ পার্সনিফিকেশন, ডেথকে এখানে পার্সনিফাই করা হয়েছে। When in eternal lines to time thou growest, ইটার্নাল লাইন্স বলতে কবির লেখা কবিতাকে বোঝানো হয়েছে। কবি আত্মবিশ্বাসী যে তার কবিতার লাইনগুলো বিয়ন্ড দ্য ডিস্ট্রাকশন কজড বাই টাইম, অর্থাৎ তার এই কবিতার মধ্যে দিয়েই তার বন্ধুর সৌন্দর্য চিরকাল বৃদ্ধি পেতে থাকবে। এবার কনক্লুডিং কাপলেটটি দেখো, ভীষণ সুন্দর এবং ভীষণ রোম্যান্টিক। So long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. So long as men can breathe, যতদিন মানুষ এই ধরাতলে নিঃশ্বাস নেবে, or eyes can see, বা যতদিন মানুষ দু চোখ মেলে এই পৃথিবীকে দেখবে, so long lives this, ততদিন এইটা বেঁচে থাকবে। this মানে এই সনেটটি বেঁচে থাকবে। and this gives life to thee, এবং ততদিন তোমাকে জীবন দিতে থাকবে, ততদিন তোমাকে অমর করে রাখবে। সো ভীষণ সুন্দর একটা সনেট আমরা পড়লাম, তাই না? আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি তোমাদের কোনো কাজে এসেছে বলে তোমরা মনে করো, তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের আরও ভিডিও আমি আনতে চলেছি। আজকের মতো এই পর্যন্তই। হ্যাভ আ নাইস ডে।